হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AIT ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। Me. Yes, you. Now go. Prepare for your presentation. রাফি একটি মিশ্র প্রতিক্রিয়া নিয়ে রুম থেকে বের হয়ে আসে। এত বড় দায়িত্ব কি পারবে রাফি পালন করতে? লাঞ্চের পর মিটিংয়ে রাফি তার সকল টিম মেম্বারদের কাছে তার আইডিয়াগুলো প্রেজেন্ট করলো। সবাই সার্ভারগুলোর সিকিউরিটির ব্যাপারে একমত হলো এবং রাফির আইডিয়াগুলো তারা অনেক সহজেই বুঝে নিল। ডাইরেক্টর স্যার রাফিকে টিম লিডার করে NSA-এর সকল সিস্টেম সফটওয়্যার ও ফায়ারওয়াল সিকিউরিটির ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেড করার দায়িত্ব দিলেন। রাফির মনে কিছুটা ভয় কাজ করলেও দেশের স্বার্থে এই ভয়কে জয় করতেই হবে। রাফির নির্দেশনায় খুব দ্রুত গতিতে এগোচ্ছিল কাজ শেষ হওয়ার লক্ষ্যসীমা 8 মাস হলো। 6 মাসের ভেতর কাজ শেষ করার লক্ষ্য নেয় রাফির টিম। এদিকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই 50টি দেশের সাথে কূটনৈতিক আলোচনা চালায় এবং যার যার দেশের সাথে সম্পৃক্ত ফাইল ও ডাটা এভিডেন্স শেয়ার করে। প্রদত্ত তথ্য অনুযায়ী প্রতিটি দেশ তাদের অভ্যন্তরীণ জঙ্গি সদস্যদের গ্রেফতার করতেও জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার স্বীকারোক্তি নিতে সক্ষম হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে 50টি দেশের মধ্যে 10টি দেশ আন্তর্জাতিক আদালতে জড়িত মদতদাতা কোম্পানি ও রাষ্ট্রের মামলা করতে রাজি হয়, যেটা মোটামুটি যথেষ্ট। এদিকে ফায়ারওয়াল কাজেও মোটামুটি শেষ। ট্রায়াল অ্যান্ড ইরর প্রসেসে ধীরে ধীরে এক অজেয় দুর্গ বানিয়ে ফেলে NSA-এর সার্ভারগুলোর ফায়ারওয়ালকে। অবশেষে সফলভাবে ফায়ারওয়াল ও সিস্টেম আপগ্রেড রান করা হলো। এখন হয়তো একটু হলেও মাফিয়া গার্লকে বেগ পেতে হবে এই দুর্গ জয় করতে। ডাইরেক্টর স্যার রাফির লিডে টিমের এই দুর্দান্ত পারফরমেন্স যার পর্নায় খুশি হন। যোগ্য লোককে যোগ্য স্থানে স্থাপন করতে পারলে শুরুর আগেই কাজ 50% কমপ্লিট হয়ে যায়। আজ নিজের চোখের সামনেই তার প্রমাণ পেলেন। রাফি ডাইরেক্টর স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এক নতুন টিম গঠন করলো, যারা বিশেষভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারদর্শী। তা সে যতই ক্ষুদ্র ও সূক্ষ্ম হোক না কেন। অনেকদিন হলো মাফিয়া গার্লের খোঁজ নেওয়া হয় না। রাফি এখন তৈরি মাফিয়া গার্ল সম্পর্কে স্টাডি করতে। টিমকে উদ্দেশ্য করে বলল, আজকে তোমাদের নতুন একটি ট্যাগ দেওয়া হবে, কোড নেম মাফিয়া গার্ল। পৃথিবীর যেই প্রান্তে হোক আর যতবারই হোক, মাফিয়া গার্লের রিলেটিভ সকল তথ্য আমার চাই, তার যত পুরাতন হোক আর যত সামনেই হোক। Yes, leader. মাফিয়া গার্ল, ইটস টাইম টু নাও অ্যাবাউট ইউ। রাফির উৎসাহ আর অসাধারণ সুপারভাইজিং ক্ষমতার কারণে পুরো টিম রাফির মতো ভাবতে ও কাজ করতে শুরু করলো। কয়েকটা ইনস্ট্রাকশন নেওয়াতেই রাফি ও টিম মেম্বারদের মধ্যে অনেক সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। অনেকটা কলম ঘোরালেই তার কারণ বলে দেওয়ার মতো। 5 জনের ওই টিমের প্রতিটা মেম্বার রাতের ঘুম হারাম করে লেগে থাকলো মাফিয়া গার্ল নামক অধরা এক ভূতের পেছনে। খুঁজে খুঁজে বের করতে থাকলো এক একটি ক্লু। রাফি কোনো ক্লুই ইগনোর করতে নিষেধ করেছে, তাই ছোট বড় সব ধরনের ঘটনাকেই প্রাধান্য দেওয়া হলো। বিশেষ করে অ্যানোনিমাস হ্যাকিং, যার দায় কেউ স্বীকার করেনি, বা বড় কোনো গ্যাং ধরিয়ে দেওয়া যা অ্যানোনিমাস গ্রুপ বা পার্সন করেছে, এমন ঘটনাকেও ইনক্লুড করতে বলা হলো। 3 দিন পর সব ফাইন্ডিংস এক করা হলো। শুরু হলো চুলচেরা বিশ্লেষণ। কালো টাকার মালিকদের স্বর্গ ওই ব্যাংক হ্যাকিংয়ের ঘটনা দিয়ে মাফিয়া গার্ডের আত্মপ্রকাশ ঘটে এবং সেই টাকা পৃথিবীর বিভিন্ন দেশের সমাজসেবামূলক প্রতিষ্ঠানে ডোনেট করে দিয়েছে। অবাক কাণ্ড, একটা পয়সাও কোনো পার্সোনাল অ্যাকাউন্টে যায়নি। লিস্টও চলে এসেছে সংস্থাগুলোর নাম, ঠিকানা, ব্যাংকের নাম ও অ্যাকাউন্ট নাম্বার, কোথায় কোথায় এদের কার্যক্রম চলে সব কিছু। এছাড়াও আফ্রিকার কোনো একটি দেশের চরমপন্থীদের সাথে হীরার বিনিময়ে অস্ত্র বিক্রয় করা এক বিশাল গ্যাংকে হাতে নাতে ধরেছিল সেই দেশের পুলিশ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান বলেছিলেন, ওই দিন সকালে আননোন সোর্স থেকে একটি ফোন আসে আর একটি কম্পিউটার জেনারেটেড ভয়েস কিছু নির্দেশনা দেয়, যেমন GPS
কোয়ার্ডিয়ান্স, কয়েকটি ফোন নাম্বার, একটি ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি ও কিছু স্যাটেলাইট ইমেজিং, যাতে অস্ত্রভর্তি ট্রাকের ছবি, কিছু পাসপোর্ট ডিটেলস ও কিছু ডকুমেন্টস যা প্রিন্টার থেকে অটোমেটিক প্রিন্ট হয়েছিল, যার মাধ্যমে আমরা অনেক সহজে চরমপন্থীদের ও অস্ত্র ব্যবসায়ীদের এক বিশাল চালান জব্দ করি। রাফি জানতে চাইবে তার আগেই একজন টিমমেট বলল ওই অ্যানোনিমাস কালারের কোনো পরিচয় দেয়া নেই। রাফি কিছুটা মনক্ষুণ্ণ হলেও একটু খুশিও হলো না, ওর টিম ওর সাইকোলজি বুঝতে পারতেছে। রাফি দুইটা ঘটনাই নোট করলো। নেক্সট। একজন টিমমেট রাফিকে একটু ইতস্ততভাবে কিছু বলতে চাইলো। রাফি মনোযোগী হওয়ায় বলতে শুরু করলো। যদিও এর কোনো সত্যতা বা প্রমাণ নেই, তবে রিউমার রয়েছে মাফিয়া গালের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো হাইড্রা। হাইড্যাক, কি বলছো? এটা একটা রিউমার শুধু। মাফিয়া গার্ল যেভাবে ভূতের মতো সাইবার দুনিয়া দাপিয়ে বেড়ায়, তা একমাত্র হাইব্রিড হাইড্রার জন্যই পসিবল হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো অবাস্তব শোনাচ্ছে, তবে অসম্ভব নয়। রাফির মনে প্রশ্ন জাগে, এই জন্যই কি মাফিয়া গার্ল আনস্টেবল হয়ে আছে সাইবার রাডারে? আসলেই কি অসম্ভব নয়? তারপর? আপনার নির্দেশনা মতো আমরা আমাদের সার্ভার অ্যাক্সেস লগ এর ফুল ডায়াগনোসিস করেছি। একটা আইপি অ্যাড্রেস আনঅথরাইজড অ্যাক্সেস করে প্রায় 4 মিনিট লগড ইন ছিল, তারপর উদাও, এমনকি আইপি অ্যাড্রেসটাও গায়েব। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওই আইপি অ্যাড্রেস এই 4 মিনিট প্রায় 120 বার লোকেশন চেঞ্জ করেছে, অর্থাৎ প্রতি সেকেন্ড অন্তর অন্তর একবার করে 120 বার। বাহ, দারুণ পয়েন্ট ধরেছো তো। তারপর? এরই মাঝে একজন টিমমেট ব্যাংক থেকে হ্যাক হয়ে ডোনেট করা সংস্থাগুলোর লিস্ট নিয়ে বসে ঘাঁটতে হাত তুলল। কি ব্যাপার? এই লিস্টে আমাদের দেশীয় একটি সংস্থা রয়েছে, XYZ। এটা আমাদের পরিচিত একটি সংগঠন। এটা কলেজ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা তাদের কর্মকাণ্ড দেশের প্রতিটি এলাকার কলেজগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত। হ্যাঁ, হতে পারে। সারা দেশের কার্যকর্ম পরিচালনা করা মানে তো বিশাল ব্যাপার। বিখ্যাত হওয়াটা স্বাভাবিক। হয়তো 8-10টা সংগঠনের জন্য এটা স্বাভাবিক, তবে এই সংগঠনের জন্য একদমই না। মানে? আমাদের কলেজে এই সংগঠনের কার্যক্রম ছিল, আর আমিও এই সংগঠনের সাথে জড়িত ছিলাম। এই সংগঠনের মূল থিমই হলো কোনো গণসংযোগ বা মার্কেটিং করা যাবে না। কলেজেরই প্রেজেন্ট ও এক্স স্টুডেন্টের ডোনেশনের টাকায় চলবে এই সংগঠন। ওয়েট, তুমি কি বলতে চাচ্ছ? তোমাদের এই সংগঠনে কলেজের বর্তমান ও পুরাতন স্টুডেন্ট ছাড়া আর কেউ ডেটা পড়েনি? মাঝে মাঝে শিক্ষকরাও সাহায্য করত, কিন্তু মার্কেটিং না হওয়ার অধিকাংশ সাহায্য আসতো এক্স স্টুডেন্টদের কাছ থেকে। এছাড়া আর কারো তো জানার উপায় নেই। রাফির কপালের বাসটা আরও একটু বড় হলো। তাহলে মাফিয়া গার্ল কিভাবে জানলো এই সংস্থার ব্যাপারে? তাহলে কি মাফিয়া গার্ল আমাদের দেশে কেউ? এই সংস্থার সাথে পূর্ণবৃত্তি কোনো বর্তমান বা পুরাতন স্টুডেন্ট? হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ শুধুমাত্র বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ছাড়া কেবলমাত্র সুবিধাভোগী লোকজনই শুধু এই সংস্থার অস্তিত্ব জানে। বিদেশে কোনো হ্যাকারের পক্ষে এই সংস্থার ব্যাংক হিসাব নং ও সংস্থার নাম জানা সম্ভব না। রাফি ভাবতে শুরু করলো। এই ক্লুটা সবচেয়ে দুর্বল ক্লু ভেবেছিল সে, কিন্তু এমন দাঁত ভাঙা ব্যাক থ্রু পাবে তা রাফি ভাবতেও পারেনি। ওকে টিম, লিফট ফাইন্ড টু অ্যাবাউট দিস অরিজিনাল অ্যান্ড গিভ মি ডিটেলস। একটা সমস্যা আছে, অনলাইন বা পত্রিকায় হয়তো কর্মকাণ্ড বা কিছু বিশেষ ঘটনাবলী আসতে পারে, কিন্তু এই সংস্থার সিংহভাগ কাজই একটু পুরাতন ধাঁচের। সেটা কেমন? এই যেমন ধরুন, সারা পৃথিবী যখন ইমেল দিয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করে, তখন এই সংস্থাটি এখনও চিঠি লিখে যোগাযোগ রক্ষা করে। প্রতিটি কলেজ থেকে হাতে লেখা চিঠি আসে সেন্ট্রালে, আর সেন্ট্রাল থেকে প্রতিটি চিঠির উত্তর হাতে লিখে দেওয়া হয়। এমন সবাই মোবাইলে যোগাযোগ করে সময় ঠিক করে যে কখন কোথায় দেখা করতে হবে। সময় পরিবর্তন হলে তাও মোবাইলে জানানো হয়। কিন্তু এই সংগঠন একটি মিটিংয়ে বসে পরবর্তী মিটিংয়ের টাইম এবং প্লেস ফিক্স করে। হতে পারে সেই মিটিংটা 1 ঘন্টা অথবা 1 মাস পর। তারপরও কিছু অনলাইন স্টাডি
করলো রাফির টিম। বেশ কিছু পেপার, ফ্লেশিং ও নিউজ পোর্টালে তাদের সংস্থার নাম ও বিশেষ কিছু কার্যক্রম ছাড়া আর কিছুই নেই। অবাক করার মতো হলেও এই সংস্থাটির ভেতরে না বসে কোনো তথ্য পাওয়া তো সম্ভব না। আচ্ছা, যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছে তাকে তো অবশ্যই নতুন অথবা প্রাক্তন স্টুডেন্টের মেজর ডিটেক্ট করতে হবে। একদম ঠিক বলছেন স্যার। অ্যানালগ শিটের মতো একটা ডোনেশন ফাইল রাখা হয়। যদি কেউ ডোনেট করতে চায় তো তাকে আগে রেজিস্টার করতে হয় এবং তাকে একটি টোকেন নাম্বার দেওয়া হয়। প্রতিবার ডোনেট করার সময় নামের সাথে ওই নম্বরটি উল্লেখ করে দিতে হয়, যেন ডোনেশনের রিসিভ করার পর সংস্থার লোকেরা বুঝতে পারে কোন কলেজের স্টুডেন্ট এই ডোনেশন করলো। যদি কোনো রেগুলার ডোনার ভুল করে টোকেন নাম্বার ছাড়া ডোনেট করে দেন তো সেটা যত বড় অ্যামাউন্টই হোক না কেন তা ফেরত দিয়ে দেওয়া হয়। এটা কেমন নিয়ম? আমার ইচ্ছে করলে আমি ডিটেক্ট করতে পারবো না, আবার টোকন ছাড়া সম্ভব না। এই নিয়মটা কে বানালো? সংস্থার ফাইন্ড মেটাল নলেজ থেকে জেনেছিলাম সংস্থার শুরুর দিকে এমন রুলস ছিল না। কিছু অসাধু মানুষ সস্তা মার্কেটিংয়ের জন্যে 1 টাকা ডোনেট করে 100 টাকা প্রচার করত, যে কারণে কার্যক্রমের ভয়ঙ্কর ব্যাঘাত ঘটত। যে কারণে প্রতিষ্ঠানের 2 বছরের মাথায় এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কমিটি। এই টোকন মেনটেন করা হয় কিভাবে? সেন্ট্রাল থেকে এটা মেনটেন করা হয়। যেমন এটা আমার টোকেন নাম্বার 123*56**। এই নাম্বারে প্রথম 1 ডিজিট কলেজ, পরের 2 ডিজিট ডিপার্টমেন্ট, পরের 2 ডিজিট ব্যাচ ও শেষের 3 ডিজিট রোল নাম্বার। প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার খোলা, যেন কোনো ডোনেশন কোনো অ্যাকাউন্টে এসেছে তার ভিত্তিতে কলেজের কোন ডিপার্টমেন্টে কত ব্যাচের কত স্টুডেন্ট ডোনেট করেছে তা জানা যায়। তাহলে তো মাফিয়া গার্ল তো নিশ্চয়ই টোকন ব্যবহার করে ডেস্ক নিয়েছে, তাহলে সেই টাকা ফেরত নেওয়ার কথা। কনসিডার ইট ডান। রাফি টিমের সংস্থার সেন্ট্রাল অফিসে যোগাযোগ করলো, একটা অ্যাপয়েন্টমেন্ট নিল অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। রাফির টিমে একজন প্রাক্তন সদস্য থাকায় কাজগুলো খুব সহজেই হয়ে গেল। সংস্থাটির প্রধান অফিস রাজধানীর অনেক প্রসিদ্ধ একটি কলেজের পাশে অবস্থিত। রাফির টিমমেট এই কলেজে পড়তো। বাইরে থেকে বেশ পরিপাটি প্রধান অফিসটি, বেশ পুরাতন দালান, কিন্তু রিকনস্ট্রাকশন করে পূর্বের রূপ ধরে রাখার চেষ্টা করা হয়েছে। ভেতরে ঢুকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গেল তারা। টিমমেট তার পরিচয় দিল এবং রাফিকে নিজের কাজিন হিসেবে পরিচয় দিল। এরপর কিছু ইনভেস্টিগেশনের রিজন দেখিয়ে বছরখানেক আগের ফরেন স্টুডেন্ট ডোনেশন লগ কোড দেখতে চাইল। অনেক পিড়াপিড়ি করে আর কমিটি এক সদস্য হিসেবে রিকোয়েস্ট করে শেষমেশ রাজি করতে পারল অ্যাকাউন্টেন্টকে। সেলফ থেকে শেষ বছরের লগবুকটা বের করতে করতে অ্যাকাউন্টেন্ট বলল, ভাই, আপনিও তো নিজেও কমিটিতে ছিলেন, আপনি জানেন না এখানে যা করা হচ্ছে তার সংসারের লস্যি পরিস্থিতি। বলতে বলতেই লগবুকটা এগিয়ে দিল অ্যাকাউন্টেন্ট। লগবুকটা হাতে পেয়ে ডেট আর টাইম মিলিয়ে ফরেন ট্রানজ্যাকশন মেলানো শুরু করলো রাফি এবং টিমমেট। প্রায় 1000 খানেক প্রবাসী প্রাক্তন ছাত্রছাত্রী ওই সপ্তাহে ডোনেট করেছে। এত বিপুল প্রবাসী ডোনেশনের কারণ জানতে চাইলে অ্যাকাউন্টেন্ট জানালো ওই দিন এক্স স্টুডেন্ট ফেস্টিভ্যাল উইক ছিল। রেগুলার ইরেগুলার কম বেশি সব প্রবাসী প্রাক্তন ডোনার স্টুডেন্টদেরকে চিঠি রেখে আমাদের পরবর্তী কর্মসূচির উদ্দেশ্য জানানো হয়েছিল এবং একটি খরচ এস্টিমেশন করে দেওয়া হয়েছিল, যে কারণে ওই সপ্তাহে বছরের অন্যান্য সময়ের থেকে বেশি প্রবাসী স্টুডেন্টস সংস্থাটিকে ডোনেট করেছে। কাছাকাছি সময়ে প্রায় 8 জন প্রবাসী প্রাক্তন স্টুডেন্ট সেই বিশেষ ব্যাংকের মাধ্যমে ডোনেশন পাঠিয়েছিল, কিন্তু ইনভেস্টিগেশনে জানা গিয়েছিল সেই বিশেষ ব্যাংক থেকে মোট 4 জন বিদেশির অ্যাকাউন্ট থেকে টাকা সংস্থাটিতে ট্রান্সফার হয়েছিল। কিন্তু রাফির যতদূর মনে পড়ে 4 জনের কেউই স্বদেশীয় নয়। 4 জনই জন্মসূত্রে 4টি ভিন্ন দেশের নাগরিক, যার ফলে এটা কোনোভাবেই সম্ভব নয় যে তারা এই দেশের কোনো কলেজে পড়াশোনা করবে। রাফি তার টিমমেটকে ইশারা করলো লগবুকের ওই 8 জনের ডিটেলসের একটা ছবি তুলে নিতে। টিমমেট ইশারা করলো সে ওই কাজ অনেক আগেই করে ফেলেছে। এখনকার কাজ শেষ। বের হতে হতে টিমমেট সেই 8 জন ডোনেটের টোকেন নাম্বার থেকে তাদের কলেজের নাম, তাদের ডিপার্টমেন্ট, ব্যাচ ও রোল নাম্বার বের করে ফেললো।
এদের মধ্যে 4 জন একই কলেজের এবং 4 জন ভিন্ন ভিন্ন জেলার ভিন্ন কলেজের ডোনার। রাফি তার টিমমেটকে উদ্দেশ্য করে বলল, আমাদের কি ওই বিশেষ ব্যাংকের থেকে খোঁজ নেওয়া উচিত? এই বিশেষ ব্যাংকের থেকে এই সংগঠনের নামে অন্য কেউ টাকা পাঠিয়েছিল কিনা? অবশ্যই স্যার, তাহলে বোঝা যাবে আদৌ কেউ স্বেচ্ছায় ডোনেট করেছে নাকি পুরোটাই চুরির টাকা। আমাদের এই লাক বুকেট থাকা 8 জনের ডিটেলস কলেজের থেকে কালেক্ট করার ব্যবস্থা করতে হবে। রাইট আওয়ে স্যার। চলো তাহলে অফিসে ফেরা যাক। স্যার, আফ্রিকায় চরমপন্থীদের সাথে হীরার বিনিময়ে অস্ত্র কেনাবেচায় যারা জড়িত ছিল তাদের প্রায় সবাইকে গ্রেফতার করা হয়েছিল। আপাতত দৃষ্টিতে ব্যাপারটা এখানে সমাধান হয়ে যাওয়ার কথা, কিন্তু চরমপন্থীদের একজনের সাথে আমি আমাদের দেশীয় একজনের সম্পৃক্ততা পেয়েছি। কিছুদিন আগে আমরা যে জঙ্গি সংগঠনের র্যাকেটটা ধরেছি তাদের অস্ত্রের সাপ্লায়ারের সাথে ওই চরমপন্থীর সাথে সদস্যের সরাসরি যোগসাজ ছিল। তো যদি ওই অস্ত্রের কন্ট্যাক্টটি সফল হতো তাহলে হয়তোবা এই অস্ত্র কিছু অংশ অথবা পুরোটাই আমাদের দেশে চলে আসতে পারতো। তার মানে যদি আমরা ধরে নেই এই অস্ত্র আমাদের দেশে আসার কথা, তাহলে সেটা ধরে নেওয়া যেতেই পারে যে মাফিয়া গার্ল এই খবরটা আগে থেকে জানতে পেরেছিল আর চালক আটকাতে সব ধরনের ইনফরমেশন জোগাড় করে ওই দেশের সরকারের কাছে তুলে দিচ্ছিল। কারণ এতে ডিসেল কোনো সাধারণ মানুষের হতে পারে না, আর পৃথিবীতে কোনো দেশে পাওয়ারফুলের বিনিময়ে ইনফরমেশন শেয়ার করবে না। আর একমাত্র মাফিয়া গার্লের কাছেই এমন প্রযুক্তি আছে যার দ্বারা এত সুন্দর রেকুটেক ইনফরমেশন বিনামূল্যে বা বিনা ডিরেক্টে দান করে দিয়েছে। আচ্ছা, তাহলে এই ঘটনার কোনো লিড আছে? আর টিমের সবাই নাসূচক মাথা দোলায়। ওকে, নেক্সট। চলতে থাকলো রাফি ও তার টিমের ইনভেস্টিগেশন, কিন্তু অন্য কোনো ঘটনা এমন লিড দেয়নি যা স্বেচ্ছাসেবী সংগঠনের ডোনেশন কেসে পাওয়া গেছে। তাই রাফি তার টিমকে আরও ডিপলি এই একটা লিডের ওপর জোর দিতে বলল। রাফি তার টিমের 4 জনকে সরকারি স্পেশাল ইনভেস্টিগেশন অর্ডার ইস্যু করে সেই 4 ভিন্ন জেলার কলেজে পাঠালো ডোনারদের ইনফরমেশন কালেক্ট করতে। আর রাফি গেল সেই কলেজে যে কলেজের 4 জন একই দিনে ডোনেট করেছিল। কলেজটি বেশ পুরাতন, প্রায় 40 বছর বয়স কলেজটি। পুরাতন সব বিল্ডিংয়ের ফাঁকে বিশাল বিশাল গাছের মাঝ দিয়ে চলে গেছে ছিমছাম রাস্তা। রাফি সোজা চলে গেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশন রুমে, গিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন অর্ডার কোড দেখালো। বলুন মিস্টার রাফি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমাদের তো প্রাক্তন ও বর্তমান স্টুডেন্টের রেকর্ড থাকার কথা, তাই না? জি, তা সব কলেজে রাখার নিয়ম আছে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট 1999 ব্যাচ থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট ইনফরমেশন আছে। রাফি কিছুটা অবাক ও কৌতূহল ভরা চোখে পূর্বের ব্যাচগুলোর রেকর্ডস না থাকার কারণটা জানতে চাইল। আসলে 1998 সালে আমাদের কলেজের আর্কাইভ রুমে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে 1998 সালের পূর্বের সকল নথিপত্র ও রেকর্ডপত্র নষ্ট হয়ে গেছে। রাফির কিছুটা মর্মাহত হয়, কারণ যে 4 জন ছাত্রছাত্রী খোঁজে রাফি এসেছিল তাদের 2 জন 91 ও অন্য 2 জন 93 ব্যাচের স্টুডেন্ট ছিল। এটা কেমন হলো? এটা একটা ক্লুর এত কাছে এসে হারিয়ে যাবে, মনে মনে রাফি ভাবল। আচ্ছা, অন্য কোনো উপায় আছে কি? পুরাতন ব্যাচের ছাত্রছাত্রীদের তালিকা খুঁজে পাওয়ার? আমার পক্ষে যতটুকু জানানো সম্ভব আমি আপনাকে জানিয়ে দিয়েছি, এর বাইরে আর কোনো তথ্য আমার কাছে নেই। কিছুটা মনক্ষুণ্ণ হয়ে রাফি বের হয়ে এলো অ্যাডমিনিস্ট্রেশন থেকে। হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের গন্ডি পার হবে তখনই ক্যাফেটেরিয়ার পাশে একটি বটগাছের দিকে নজর গেল রাফির। এক ঝাঁক কচিকাঁচা পথশিশুদের বসিয়ে পড়াচ্ছে একটা মেয়ে। দৃশ্যটা দেখে রাফি খারাপ মন হঠাৎ ভালো হয়ে গেল। আনমনে হাঁটতে হাঁটতে বটগাছটার নিচে চলে গেল রাফি। এমন সময় ফোনে এলো হেডকোয়ার্টার থেকে। অন্য 4 জন টিমমেট কলেজ থেকে ডোনারদের ইনফরমেশন কালেক্ট করে ফেলেছে। টিমমেট 4 জনই এখন হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাফি চাচ্ছিল না এই কলেজে XYZ সংস্থাটির শাখায় খোঁজ নিতে, কিন্তু অন্য কোনো উপায় না দেখে সংস্থাটির থেকেই প্রয়োজনীয় তথ্য নিতে চাইল। বটগাছের নিচে কিছু ছাত্রছাত্রী আড্ডা দিচ্ছিল। রাফি চাইল তাদের কাছে গিয়ে জানতে চাইবে সংস্থাটির সম্পর্কে।
আসসালামু আলাইকুম। আড্ডা থেকে সবাই তাকালো রাফির দিকে। ওয়ালাইকুম সালাম, কি চাই? জি, যদি কিছু মনে না করেন তো কিছু জিজ্ঞাসা করার ছিল। তাড়াতাড়ি বলুন, কিছুক্ষণের মধ্যে আমাদের মিটিং শুরু হবে। XYZ স্বেচ্ছাসেবক সংস্থাটি কলেজের শাখার অফিসটা কোন দিকে? এবার সবাই একসাথে তাকিয়ে পড়লো। কেন, কি দরকার? একটু দরকার ছিল, বলবেন কি? কারণ না বললে বলা যাবে না। সবাই আবার আড্ডায় মন দিল। আসলে আমি কিছু প্রাক্তন ছাত্রছাত্রীর খোঁজ করছি, কিন্তু কলেজের অ্যাডভোকেটের আগ্নেয়গিরিতে ঘটনার প্রাক্তন স্টুডেন্টের সব ইনফরমেশন নষ্ট হয়ে গেছে। তারা XYZ সংস্থার সদস্য ছিল, তাই যদি সংস্থাটার সাথে যোগাযোগ করা যায় তাহলে হয়তো তাদের কাছ থেকে আমি কিছু ইনফরমেশন পেতে পারি। আমরাই XYZ সংস্থার কলেজ শাখা কমিটি, আর ওই যে যাকে বাচ্চাগুলো পড়াচ্ছে সে সভাপতির দায়িত্বে আছে। ততক্ষণে বাচ্চাগুলো উঠে দাঁড়িয়ে মেয়েটিকে ঘিরে ধরলো, আর মেয়েটি সবাইকে 2টা করে সিঙ্গারা তুলে দিচ্ছিল। রাফি না চাইতো মুখ দিয়ে বের হয়ে গেল বাহ শব্দটি। বাচ্চাদের বিদায় দিয়ে মাস্টার ম্যাডাম আড্ডার কাছে এগিয়ে এলে অন্য সবাই আড্ডা ছেড়ে মেয়েটির দিকে এগিয়ে এলো। রাফিও পেছন পেছন এগিয়ে গেল। অন্যান্যরা মেয়েটিকে রাফির উদ্দেশ্যে খুলে বলল। মেয়েটি এবার রাফিকে লক্ষ্য করলো, আপাতমস্তক দেখিয়ে এগিয়ে এলো রাফির কাছে। নিজের থেকেই রাফির সাথে কথা বলল। হয়তো আপনি যে তথ্য চাচ্ছেন তা আমাদের কাছে থাকলেও কোনো সদস্যের পার্সোনাল ইনফরমেশন ডিসক্লোজ করা আমাদের পলিসির বাইরে। কিন্তু ইনফরমেশনগুলো যে খুবই... দেখুন, আপনার আরও কিছু জানার থাকলে অপেক্ষা করতে হবে। আমাদের কমিটির রেগুলার মিটিং শেষ হওয়ার পর দেখা করুন। রাফি আর কথা না বাড়িয়ে ক্যাফেটেরিয়ার বাইরে পাতানো চেয়ারে টেবিলে গিয়ে বসলো আর দূর থেকে তাদের মিটিং দেখছিল। এর মধ্যে রাফি অন্যান্য টিমমেটদের কনফারেন্স কল করলো। টিম, তোমাদের প্রোগ্রামস জানাও। প্রয়োজনীয় তথ্য কালেক্ট করতে পেরেছি স্যার। কলেজে গাঞ্জাম চলছিল, তারপরও মিশন কমপ্লিট স্যার। ডোন্ট স্যার, আই হ্যাভ দ্য নেসেসারি ইনফরমেশন স্যার। এনি প্রবলেম? নো স্যার। ভেরি গুড টিম। কলটা কেটে দিয়ে সংস্থার মিটিং শেষ হওয়ার অপেক্ষা করতে থাকলো রাফি। সভাপতি মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ আর প্রেজেন্টেশন স্টাইলই আলাদা। একজন লিডারের মতোই ডাইরেকশন দিচ্ছিল বাকি সবাইকে। ঘন্টা 2 পর সবাই উঠে দাঁড়ালো। রাফি বুঝলো যে মিটিং শেষ হয়েছে। সবাই যে যার মতো নিজ নিজ রাস্তায় রওনা দিল। রাফি একটু জোর পায়ে সভাপতির পিছু নিল। সভাপতির কাছাকাছি এসে রাফি বলল, এক্সকিউজ মি। সভাপতি ঘুরে তাকালো আর চোখে হালকা বিরক্তি ভাব নিয়ে বলল, ও আপনি এখনও অপেক্ষা করছেন? দেখুন, আপনি যা যাচ্ছেন তা সরবরাহ করা সম্ভব নয়। আমাদের সংস্থার নিয়ম বহির্ভূত। আমি এই কলেজের শাখার সভাপতি হয়ে আপনার এই অর্থনৈতিক ডিমান্ড কিছুতেই পূরণ করতে পারি না। রাফি অনেকভাবে বোঝাতে চেষ্টা করলো যে ইনফরমেশনগুলো হাতের নাগালে পাওয়া রাফির জন্য খুবই জরুরি, কিন্তু সভাপতিও নাছোড়বান্দা, কিছুতেই তথ্য প্রদান করবে না। রাফি চাচ্ছিল না স্পেশাল ইনভেস্টিগেশন অর্ডারটা শো করতে, কিন্তু এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে সভাপতির কাছ থেকে ইনফরমেশন বের করতে হলে ওটাই একমাত্র চাবি। শেষমেশ রাফি বলেই বসল, দেখুন, আমি আপনাদের কলেজে একটি ইনভেস্টিগেশন এ এসেছি, যার দ্বারা কিছু প্রবাসী ছাত্র এবং ছাত্রীদের ইনফরমেশন আমার দরকার। ব্যাগ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন অর্ডার বের করে সভাপতিকে দেখালো। সভাপতি কিছুটা ভ্রু কুঁচকে অর্ডার পেপারটা নিল, পুরোটা খুঁজে খুঁজে পড়ল। এখানে তো কলেজের নাম আছে, আমাদের সংস্থার নাম তো উল্লেখ নেই। আর তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে আমাদের কোনো অর্ডার ইস্যু করে ফরওয়ার্ড করেনি। আপনার আইডি কার্ড দেখি। প্রশ্ন শুনে রাফির চোখ কপালে উঠে গেল। কেন? প্রতিদিন তো আর আমাদের অফিসে তথ্য মন্ত্রণালয় থেকে ইনভেস্টিগেশন অর্ডার নিয়ে কেউ হাজির হয় না। দেখান আপনার আইডি। রাফি উপায়ন্তর না পেয়ে পকেট থেকে আইডি কার্ড বের করলো। তথ্য মন্ত্রণালয়ের আইডি কার্ড, নামটা খুব স্পষ্ট করে লেখা রাফিউল ইসলাম। জন্মদিন দেখে সভাপতির চোখ আটকে গেল। পোস্টে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সরকারি মন্ত্রণালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসেছে সরকারি স্পেশাল ইনভেস্টিগেশন অর্ডার নিয়ে ইনফরমেশন খুঁজতে। সরকারি অফিসে কি জনবল শর্ট পড়েছে? দেখুন, ইনভেস্টিগেশনের অর্ডার আমার নাম এবং পদবি সুন্দর করে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। তা তো অবশ্যই। এখনই আমাকে একটা জরুরি কাজে বের হতে হবে, তাই আপনাকে দেওয়ার মতো পর্যাপ্ত সময়
আমার কাছে নেই। আপনি আপনার অর্ডারের ফটোকপি রেখেছেন। আমাদের সংস্থার সদস্য রয়েছে তথ্য মন্ত্রণালয়ে। অর্ডারটা ভেরিফাই হলে আমিই আপনাকে ডেকে নেব। তখন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশান পেয়ে যাবেন। ও আর হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে ভুলবেন না। রাফি তো এখন পড়ল মহাবিপাকে। অগত্যা কোনো উপায় না পেয়ে ইনভেস্টিগেশন অর্ডারের কপি এবং মোবাইল নাম্বার দিল সভাপতিকে। সভাপতি অফিসের ল্যান্ডলাইন নাম্বার থেকে রাফির নাম্বারটা ডায়াল করল। রাফি ভেবেছিল এখনই হয়তো তথ্য মন্ত্রণালয়ে ফোন দিচ্ছে সভাপতি, কিন্তু যখন নিজের ফোনটা বেজে উঠল, তার রিসিভ করার পর শুনল ভেরিফাই করে নিলাম, তখন বুঝতে পারল এই মেয়ে ভয়ঙ্কর তেরা একটা মেয়ে। অবশ্যই এর যোগ্যতা আছে সভাপতি হওয়ার। আর কিছু? না, আপাতত আর কিছু না। আমি বের হব। সো টাটা। দুজনই অফিস থেকে বের হতে লাগলো। দেখুন, আমরা তো সব রেখে দিলাম, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলে যান। সভাপতি এক প্রকার দৌড়ে তার থামিয়ে পেছনে ফিরল। রুহি, বলে পাখির মতো কোথায় হাওয়া হয়ে গেল। রাফি আর 7-5 না ভেবে ডাইরেক্ট স্যারকে ফোন দিয়ে সংস্থায় হওয়া সিচুয়েশন খুলে বলল। ডাইরেক্টর স্যার ব্যাপারটা দেখতেছেন বলে রাফিকে অফিসে ব্যাক করতে বললেন। রাফি গাড়িতে বসে ভাবতে লাগলো, কি মেয়ে রে বাবা, এত স্ট্রিক্ট মেয়ে আজ পর্যন্ত দেখেনি রাফি। ওই দিনের মতো ইনভেস্টিগেশন শেষ করে কোয়ার্টারের পথ ধরল রাফি। মনটা খুব ছটফট করছে রাফির। একের পর এক চ্যালেঞ্জ চলেই আসছে রাফির সামনে। রাতে খাবার টেবিলে বসে মনে পড়ল বাবার কথা। বাবার বলা প্রতিটা উপদেশ আবারও যেন মনে মনে শুনতে পেল রাফি। না, ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ পছন্দ করতো রাফি, হোক তা যতই জটিল। রাফিকে কখনো দমাতে পারেনি। রাতের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পায়চারি করে রাফি। সভাপতি মেয়েটাকে বুঝতে না দিয়ে কিভাবে ওই 4 জনের তথ্য আদায় করা যায়। কিছুক্ষণ ভাবনা চিন্তা করলে শুতে গেল রাফি। সকালে অফিসে পৌঁছালো রাফি। অফিসে পৌঁছানোর পর রিসিপশন থেকে জানিয়ে দেওয়া হলো ডাইরেক্টর স্যার রাফিকে দেখা করতে বলেছে। অফিসে ঢুকতে না ঢুকতে ডাইরেক্টর স্যারের ডাক পেয়ে রাফি সোজা স্যারের রুমে গেল। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ রাফি, এসো এসো, বসো। একটা দরকারি ব্যাপারে তোমার সাথে কথা বলার ছিল। বলুন স্যার। দেখো রাফি, আমি তোমার কথা মতো মাফিয়া গার্লের বিষয়ে হায়ার অথরিটির সাথে কথা বলেছি। হায়ার অথরিটি বলেছে মাফিয়া গার্লের কোনো অস্তিত্ব নেই, পুরো একটা কভার আপ। মাফিয়া গার্ল নামের কোনো হ্যাকারের কোনো অস্তিত্বই নেই। কিন্তু স্যার, আমরা একটা লিড পেয়েছি যা আমাদের মাফিয়া গাল পর্যন্ত পৌঁছে নিতে পারে। রাফি, আমি জানি তুমি আমাদের টিমের সবচেয়ে চৌকস অফিসার এবং তোমার চিন্তা ভাবনার সাথে সবার চিন্তা মিলবে না, কিন্তু এটা কেন ভুলে যাচ্ছ? আমাকেও কারো না কারোর কাছে জবাবদিহিতা করতে হয়। কিন্তু স্যার, এই লিডটা অনেক কিছু না কিছু তো আমাদের বের করে দিতেই পারে। রাফি, বি প্র্যাকটিক্যাল। আমি জানি তোমার ভিতর সেই স্পৃহা আছে, কিন্তু বাস্তবে তোমার কাছে কোনো পাক্কা এভিডেন্স আছে যা মাফিয়া গার্লের অস্তিত্ব প্রমাণ করে? রাফি ভাবনায় পড়ে গেল, কারণ এখন পর্যন্ত মাফিয়া দল সম্পর্কে কোনো শক্ত প্রমাণ রাফি বা রাফির টিমের কাছে নেই। জঙ্গি সংগঠন দড়িয়ে দেওয়া ঘটনার একমাত্র প্রমাণ মাফিয়া বয় নামের নোটটিও অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। মাফিয়া গার্ল যেসব ট্রাক ফেলে রেখে গেছে তা শুধু রাফিই খুঁজে পেয়েছে, আর সবগুলোই ডিকোড করার পর উধাও হয়ে গেছে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। আই অ্যাম অর্ডারিং ইউ টু ড্রপ দিস মাফিয়া গার্ল কেস রাইট নাও। রাফি আর কথা বাড়ালো না। ডাইরেক্টর স্যার আরও কিছু কেসের ব্যাপারে রাফির সাথে কথা বলল। কেসের ফাইলগুলো হাতে নিয়ে নিচের ডেস্কে এসে বসলো রাফি। চেয়ারে হেলান দিয়ে মাথার পেছনে হাত রাখলো রাফি। হায়ার অথরিটি কেন মাফিয়া গার্লের অস্তিত্ব মানতে চায় না? ব্যাংক লুটের ঘটনা ডার্ক ওয়েবের সবাই কম বেশি জানে, তবে এটা ঠিক যে কোনো প্রাতিষ্ঠানিক প্রমাণ নেই মাফিয়া গার্লের বিরুদ্ধে। রাফি অর্থাৎ মাফিয়া বয়ই হয়তো একমাত্র পার্সন যার সাথে মাফিয়া গার্ল কমিউনিকেট করে। এমন সব আজীব কিসিমের ক্লু রেখে যায় যা চোখের সামনে থাকলেও চোখে পড়ে না। এই যেমন ব্যাংক লুটের ঘটনাটাই ধরুন না, সারা দুনিয়ার সব মানুষ XYZ স্বেচ্ছাসেবী সংগঠনকে আর 10টা স্বেচ্ছাসেবী সংগঠন মনে করলেও একমাত্র এই দেশের এবং বিশেষ করে যেসব কলেজে এদের শাখা রয়েছে তারা ছাড়া আর কেউই জানে না এই সংস্থাটির মূল ইথিক্স, যে এই সংস্থার সদস্য ছাড়া আর কেউ এখানে ডোনেট করতে পারে না। এই কারণেই কি মাফিয়া গার্ল এই ক্লুটি ছেড়ে গেছে, যেন মাফিয়া বয় এটা খুঁজে পায়।
সাইবার দুনিয়ার সবাই জানে মাফিয়া বয়ের ন্যাশনালিটি, তাই মাফিয়া গার্লও যে এটা জানে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কি মাফিয়া গার্ল চাচ্ছে যে মাফিয়া বয় ওর পিছু নিক? মাথা চেপে ধরে কিছুক্ষণ চেঁচালো রাফি, এই মাফিয়া গার্ল আমাকে পাগল করে দেবে। যাই হোক, অফিসিয়ালি এই কেস নিয়ে আর এগোনো সম্ভব নয়, তাই রাফি তার টিমের সবাইকে ডেকে তাই এই কেস রিলেটেড সকল ডকুমেন্টস ও ডাটা এনে জমা দিতে বলল। টিমের সবার মন ভেঙে গেল। সবাই কারণ জানতে চাইলে রাফি জানালো হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে এই ইনভেস্টিগেশন বন্ধ রাখার। সবাই সব ডাটা ও ডকুমেন্টস জমা দিয়ে গেল রাফির কাছে। রাফি সব কিছু সাজিয়ে রাখতে রাখতে একটা কল পেল। আননোন ল্যান্ডলাইন নাম্বার রিসিভ করলো রাফি। হ্যালো, রাফি স্পিকিং। জি, আমি জানি। হু ইজ দিস? রুহি বলছি, স্বেচ্ছাসেবী সংস্থার অফিস থেকে। রাফি একটু নড়ে চড়ে বসলো। কী ব্যাপার, এই মেয়ে এখন ফোন দিল? জি মিস রুহি, বলুন। আমি আপনার অর্ডার সম্পর্কে খোঁজ নিলাম। বলো স্পেশাল অর্ডার, যেন সাহায্য করি। বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। রাফি চট করে ভাবনায় চলে যায়। ডাইরেক্টর স্যার তো অফিসিয়াল ইনভেস্টিগেশন বন্ধ রাখতে বলেছেন, পার্সোনালি তো ইনভেস্টিগেশন তো করতেই পারে রাফি, যেখানে ইনফরমেশন নিজেই ফোন দিয়েছে রাফিকে। জি, আমার কাছে কিছু পুরাতন ব্যাচের ছাত্রছাত্রীর তথ্য লাগবে। আপনি সময় করে দিলে সামনাসামনি এই বিষয়ে আলোচনা করতে পারি। সরকারি লোক আপনারা, দেশের কলিজা। আপনারা বললে আমাদের মতো ছাপোষা জীব কিভাবে না করি। বলুন কবে আপনার সুবিধা হয়। সম্মান দিলেন নাকি অপমান? যাই হোক, শুক্রবার সময় হবে বিকেল 4টা কিংবা 5টার দিকে। বেছে বেছে শুক্রবারটায় সময় হলো আপনার? ঠিক আছে, আমাদের শাখা অফিসের সামনে চলে আসবেন। এখনও রাখছি। বলেই ঠাস করে মুখের ওপর ফোনটা কেটে দিল। নতুন এক গাদা কেস আসার কারণে রাফি 7-5 না ভেবে সেই সব কেসে ডুবে যায়। কাজকর্ম শেষ করে রাফি তার টিমের সাথে কফি আড্ডায় বসলো। কম বেশি সবার মন মরা দেখে রাফি নিজেই প্রসঙ্গ টানল। কি ব্যাপার, এভাবে বাংলা 5-এর মতো মুখ করে রেখেছো কেন তোমরা সবাই? কারো মুখে কোনো জবাব নেবে রাফি আবার বলতে শুরু করলো। মাফিয়া গার্ল কেসটা ডেপোর্ট হওয়ার কারণে কি তোমাদের এই চেহারা বানিয়ে রাখছো? সবাই হ্যাঁ সূচক মাথা দোলায়। আচ্ছা, তোমরা কি চাও? কেসটা নিয়ে কি করা যায়? সবাই উৎসুক হয়ে এক একটা প্ল্যান দেওয়া শুরু করলো। স্যার, আমরা গোপনে কেসটা নিয়ে কাজ চালাতে পারি। এখন হাতে যে সব কেস রয়েছে সেসব কেস ততটা কঠিন নয় যে দিনের পুরোটা সময় তাতে দিতে হবে। বেশ ফ্রি টাইম থাকে আমাদের হাতে, চাইলেও আমরা ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে পারি। কিন্তু ডাইরেক্টর স্যার তো অফিসিয়ালি কেসটা ডেপোর্ট করতে বলেছে। স্যার, আপনি যদি অনুমতি দেন তো আনঅফিসিয়ালি আমরা কেসটা সলভ করতে চাই। তাহলে তোমরা সবাই আনঅফিসিয়ালি কেসটা নিয়ে কাজ করতে যাচ্ছ? ইয়েস স্যার। রাফি মনে মনে দারুণ খুশি হলো, কাউকে বুঝতে দিল না। স্বাভাবিকভাবেই টিমের কাছে জানতে চাইল। ওকে, তাহলে তোমাদের পরিপ্রেক্ষিতে আবারও কেসটা নিয়ে ওপেন করা যাক, কি বলো? সবাই উৎসাহের সাথে বলে উঠল, অবশ্যই স্যার। তাহলে কাজে লেগে পড়ো। আচ্ছা, আমি যে বিশেষ ব্যাংকে খোঁজ নিতে বলেছিলাম, যে ওই দিন যে আর কেউ কি ওই সংস্থাটা ডেপুটেশনে করেছিল কি না, তার কি হলো? স্যার, আমি ওই দিন মেল চেক করে দিয়েছিলাম, তারা রিপ্লাই দিয়েছে আগামী বৃহস্পতিবার তারা জানাবে। ওকে, গুড। আর যে 4 জনের তথ্য সংগ্রহ করা হয়েছিল কলেজ থেকে, তাদের সাথে যোগাযোগ করতে কি পেরেছো? জি স্যার, 2 জন ডোনেশনের কথা স্বীকার করেছে, কিন্তু অন্য 2 জন ওই ব্যাপারে কিছুই জানে না। তাদের ব্যাংক স্টেটমেন্টের কোনো গোলমালের কথা জানতে চাইলে তারা বলল যে তাদের কোনো টাকা চুরি যায়নি, এমনকি তারা গত 5 বছরে এই সংস্থাটিকে কোনো ধরনের অর্থ সহায়তাও করেনি। আজব, টাকা তুলিনি, চুরি হয়নি, সেমমেট কোনো গোলমালও নেই, অথচ টাকা এলো কিভাবে? স্যার, মাফিয়া গালের কাছে যদি সত্যি হাইব্রিড হাইড্রা থেকে থাকে তাহলে এটা কোনো বিষয় না। কেমন? হাইব্রিড হাইড্রা অনায়াসে এই কাজ করবে। ফরেন ট্রানজ্যাকশন মূলত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রোটোকল মেনটেন করে। ট্রানজ্যাকশন কনফারেশন একটা মেল বা SMS-এর মাধ্যমে করা যায়। এখন হাইড্রা যদি আগের থেকেই সিস্টেম হ্যাক করে বসে থাকে তাহলে সে প্রতিটা মেল বা SMS-এর বিষয়বস্তু পড়তে ও পরিবর্তন করতে সক্ষম।
উদাহরণস্বরূপ মিস্টার এক্সের অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার হবে মিস্টার ওয়াই এর অ্যাকাউন্টে। ট্রানজ্যাকশনের মাঝপথে যদি হাইড্রা ট্রানজ্যাকশন কানেক্ট চেঞ্জ করে দিয়ে মিস্টার এক্সের বদলে মিস্টার জেটের অ্যাকাউন্ট বসিয়ে দেয়, তাহলে মিস্টার ওয়াই টাকা পাবেন মিস্টার এক্সের কাছ থেকে ঠিকই, কিন্তু রিসিভার সিস্টেম শো করবে টাকাটা মিস্টার এক্স পাঠায়নি, পাঠিয়েছে মিস্টার জেট। এক্ষেত্রে মিস্টার জেটের ব্যালেন্স কমবে না, বিদেশি ব্যাংকের সিস্টেমেও এরর শো করবে না, কারণ সেখানে মিস্টার এক্স টাকা পাঠিয়েছে, আবার দেশি অ্যাকাউন্টেও গড়মিল হবে না, শুধু দেখাবে টাকাটি মিস্টার জেট পাঠিয়েছেন মিস্টার ওয়াইকে। বেশ জটিল বিশ্লেষণ হলেও রাফি ব্যাপারটা বুঝতে পারল। ওই বিশেষ ব্যাংকে থাকা বিদেশিদের অ্যাকাউন্ট থেকেই টাকাগুলো সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল ঠিকই, কিন্তু সংস্থাটির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে ওই দুই ডোনারের নামে, যারা আদৌ কোনো ট্রানজ্যাকশনের ব্যাপারে জানেই না। রাফির কাছে হাইড্রার ক্ষমতা এই দুই দেশের দুই ব্যাংকের দূরত্ব থেকেও বেশি মনে হতে লাগলো। রাফির আন্দাজ হতে থাকলো কতটা ভয়ঙ্কর এক ভার্চুয়াল দানবের পিছু নিয়েছে তারা। মাফিয়া গালের তৈরি হাইড্রা যদি এতটাই ক্ষমতাধর হয়, তাহলে সেটা তো থাকতে পারবে না এমন কোনো সাইবার প্লেস নাই যে ভাইরাস একটা এনক্রিপ্টেড ট্রানজ্যাকশন ক্র্যাক করে দুই ব্যাংকে দুই হিসাব ধরাই দিতে পারে। তার কাছে কোনো ফায়ারওয়েল ব্রেক করা কোনো ব্যাপারই না। রাফি কিছুটা ভয় পেলেও বিষয়টা কাউকে বুঝতে না দিয়ে ভাবতে লাগলো কী করা যেতে পারে এই দানবের সাথে পেরে উঠতে হলে। পরের দিন সকালে অফিসের স্বাভাবিক কাজকর্ম সেরে সব টিমমেট এক জায়গায় সমবেত হলো। আজ তো সেই ব্যাংকের থেকে মেল আসার কথা, মেল কি এসেছে? না, এখনও কোনো মেল আমরা রিসিভ করিনি। আচ্ছা টিম, তোমাদের কি মনে হয় মাফিয়া গার্ল আসলে কি চায়? মোটামুটি সবাই টেনশনে পড়ে গেল। মাফিয়া গার্ল সম্পর্কে সবার যতটুকু ধারণা আছে তাতে তার সম্পর্কে মন্তব্য করার পক্ষে যথেষ্ট নয়। এটা কোনো টেস্ট নয় যে তোমাদের 100% অ্যাকুরেলিটি নিয়ে জবাব দিতে হবে। ডু ইয়োর বেস্ট গোলস। স্যার, আমার মনে হয় সে একজন দেশপ্রেমিক, দেশের জন্য কিছু করতে চায়। শুধুমাত্র দেশের ভেতরকার জঙ্গি সংগঠন ব্যবহার করে পুরা 50 দেশের এদের কার্যক্রম সমূলে উদ্ঘাটন করার ব্যবস্থা করছে সে। বলতেই হয় সে কিছু পজিটিভ চিন্তাই করছে। সে হয়তো কিছু বদলাতে চাচ্ছে, কারণটা হয়তো এখনও আমাদের অজানা। রাফিও ভাবতে থাকলো আসলে কি উদ্দেশ্য সে মাফিয়া গার্লকে খুঁজছে। একজন ক্রিমিনালকে ধরতে নাকি মাফিয়া বয়কে কেন এত সাহায্য করতেছে সেটা জানতে। লক্ষ্য যাই হোক, উদ্দেশ্য একটাই, মাফিয়া গার্লকে খুঁজে বের করা। এমন সময় ডাইরেক্টর স্যার রাফিকে রুমে রাখলেন। আমায় ডেকেছেন স্যার? এসব কি রাফি বলে একটা কাগজ ছুঁড়ে মারলেন রাফির দিকে। কাগজটা তুলে নিয়ে রাফি পড়ে দেখলো সেই বিশেষ ব্যাংক মেইলের রিপ্লাই দিয়েছে তারই এক কপি। ওই দিন ব্যাংক থেকে মোট 6টা ট্রানজ্যাকশন হয়েছে ওই সংস্থাটির অ্যাকাউন্টে। স্যার আসলে রাফি, কেন তুমি ভুলে যাচ্ছ এটা সরকারি একটি প্রতিষ্ঠান। এখানে কোনো অফিসিয়াল মেল পার্সোনালি পাওয়া যায় না। কয়েকটা উপরমহলের ইমেলও সিসিতে রাখা হয় আর প্রতিটি মেল রেকর্ড হয়। আমি তোমাকে যেটা ড্রপ করতে বলেছি সেটা ড্রপ করো, আর মাফিয়া গার্ল নামের ভূত মাথা থেকে নামিয়ে ফেলো, না হলে তোমার সাথে সাথে তোমার টিম মেম্বারদের ক্যারিয়ারে ফুল স্টপ বসে যাবে। শেষবারের মতো বলছি, ড্রপ দিস কেস। রাফি আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন আবারও, এদিকে এসো রাফি, আমার কথা এখনো শেষ হয়নি। বলুন স্যার। কাগজটা রেখে যাও। রাফি কিছুটা লজ্জায় পড়ে গেল আর কাগজটা টেবিলে রেখে রুম থেকে বের হয়ে গেল। কিন্তু ওর যা ইনফরমেশন দরকার তা সে পেয়ে গেছে। 4টা আনঅথরাইজড ট্রানজ্যাকশন এবং 2টা অথরাইজড। টিম মেম্বারদের কাছে এসে রাফি পুরোটা খুলে বলল। তারপর, দেখো, এই মাফিয়া গার্লের জন্য তোমাদের চাকরি রিস্কে ফেলতে চাই না। আই উইল হ্যান্ডেল দিস ফর ইউ নাও। আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তো আমি তোমাদের ডাকবো। আর হ্যাঁ, কেসের জানাবো রেগুলার্স। এখন যাও, গিয়ে যার যার কাজে মন দাও। সবার মন ভেঙে গেল। আবার হয়তো এই পয়েন্টে এসে সবাই ইচ্ছার থেকে চাকরির মূল্যটাই বেশি ভেবে নিল। তাই কথা না বাড়িয়ে যে যার কাজে মনোযোগ দিল। রাফিও যথেষ্ট ধাক্কা খেলো ডাইরেক্টর স্যারের কথা। এতটা খেপে যাবেন তিনি এটা রাফি ভাবতেও পারেনি। নিজের ডেস্কে বসে অন্যান্য কাজ করতেই করতে ভাবছিল কিভাবে মাফিয়া গার্লকে খুঁজে বের করবে। হঠাৎ করে মনে পড়লো শুক্রবার তো বাকি 6 জনের ইনফরমেশন পাওয়া যাবে, দেখা যাক কি হয়। পরদিন রাফি প্রায়
আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে XYZ সংস্থার কলেজ শাখা অফিসের সামনে। ঘড়িতে বাজে 4টা। অতি উৎসাহে আধ ঘন্টা আগেই চলে এসেছিল রাফি। বারবার ডানে বায়ে দেখছিল কখন উকিলেন সভাপতি ম্যাডাম। তখনই পাশের এক টং চায়ের দোকান থেকে বের হতে দেখা গেল সভাপতি ম্যাডামকে কাছাকাছি এসে। সেই কখন থেকে দেখছি আপনি এদিক সেদিক তাকাচ্ছেন আর অফিসের সামনে ঘুরঘুর করছেন। মতলবটাই কি? হ্যাঁ, দেখুন, আপনার সাথে আমার কি আপনার সাথে আমার কি? অ্যাপার্টমেন্ট ছিল। আমি জানি, মজা করছিলাম। চলুন ভেতরে আসুন। রুহির ব্যবহারে ভ্যাবাচাকা খেয়েও নিজেকে সামনে নিল রাফি আর রুহির সাথে সাথে অফিসে ঢুকল। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রুহি পকেট থেকে একটি কাগজ বের করে রুহির হাতে দিল। কাগজটা পড়তে নিলে রুহির নজর স্থির হয়ে গেল। 4টি টোকেন নাম্বার। এই জিনিস আপনার কাছে কিভাবে এলো? ডোনারদের টোকেন নাম্বার অনেকটা ডোনারদের পাসওয়ার্ডের মতো, যা শেয়ার করা সম্পূর্ণরূপে সংস্থার আইন পরিপন্থী। তাহলে আপনার এটাও বোঝা উচিত ছিল যে আমি যে ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে এখানে এসেছি সেটাও কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন এই টোকেন নাম্বারের তথ্য কম্প্রোমাইজ করার অপরাধে তাদের সদস্যপদ বাতিল হতে পারে? আপনি কি জানেন সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আপনার কি হাল হতে পারে? জানি, এত উত্তেজিত হওয়ার কি আছে? অপেক্ষা করুন। প্রায় 28-29 বছরের পুরাতন স্টুডেন্ট, কিছুটা সময় লাগবে বলে রুহি পাশের রুমে গিয়ে নদী ঘাঁটতে শুরু করলো। এমন সময় রাফির কাছে একটা ফোন এলো। নাম্বারটাই বলে দিচ্ছে খুবই জরুরি। অফিস থেকে ফোন, আর্জেন্ট অফিসে যেতে বলা হয়েছে। যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকে সোজা অফিসে চলে আসতে বলা হয়েছে। হঠাৎ এমন জরুরি তলব, তাও এমন সময়। ইমার্জেন্সি ছাড়া এমনভাবে তো ডাকের কথা না। এখনই যেতে হবে। রাফি তাই উকি দিল ভেতরের রুমে রুহিকে খুঁজতে। ভেতরের রুমে গিয়ে দেখে সেখানে পুরো একটা সেলফ ডকুমেন্টসে ভর্তি আর রুহি হাঁটু কাজ করে বসে মেঝের কাছাকাছি তাক থেকে নথি ঘাটছে। মেয়েটাকে এত ডেডিকেশন দিয়ে খুঁজতে দেখে রাফি ভাবলো কিছুক্ষণ অপেক্ষা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আবার ওইদিকে এমন সিরিয়াস কল রাফি তার পুরো চাকরি জীবনে পায়নি। শেষমেশ না পেরে রুহিকে উদ্দেশ্য করে বলল, মিস রুহি, আমাকে এখন একটু বেরোতে হবে। অফিস থেকে জরুরি কল এসেছে। ফাজলামি হচ্ছে, চুপচাপ অপেক্ষা করেন। আমি ফাইলগুলো খুঁজে পাওয়ার আগ পর্যন্ত কোথাও নড়াচড়া করবেন না। আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনাকে সাহায্য করছি। দেখুন, এটা দেশের। জানি, দেশপ্রেমিক মহাপুরুষ। রাফি গাড়ি নিয়ে এসেছিল, তাই ভাবলো বেশি সময় লাগবে না যেতে। কিছুক্ষণ অপেক্ষা করে ফাইলটা নিয়ে যাওয়াটাই বেটার হবে। এমন সময় রুহির ফোনটাতে একটা মেসেজ এলো। রুহি ফোনটা বের করে কি যেন চেক করলো। ফোনটার দিকে চোখ আটকালো রাফির মতন একই ফোন ইউজ করে মেয়েটা। মেয়েরই ধরনের পিঙ্ক কালারের ব্ল্যাকবেরি ব্লিড। আচ্ছা, কি যেন বলছিলেন আপনি? ব্যস্ত নাকি? হ্যাঁ, মানে অফিস থেকে। তো যান, দেশের ডাকে পিছু হাঁটতে নেই। আপনি একটা কাজ করুন, আমাকে আপনার মেল আইডি দিয়ে যান। আমি ফাইলগুলো খুঁজে কালকের ভেতর আপনাকে পাঠিয়ে দিব। আমার টুনুমুনু আমাকে ডাকছে, আমাকে এখনই যেতে হবে। গেম খেলতে খেলতে একটা কঠিন লেভেলে আটকে গেছে। এখন যদি আমি হেল্প না করি তো আমাকে রাতে ঘুমাতে দেবে না। দিন, আপনার ইমেল আইডিটা দিন। রাফি কিছুটা বিরক্ত হলেও মনে মনে কিছুটা স্বস্তি নিয়ে নিজের পার্সোনাল ইমেল আইডিটা রুহিকে দিল, কারণ কেসটা এখন আনঅফিসিয়াল। রুহি তার মোবাইলে ইমেল আইডিটা নোট করে নিল। তাহলে দৌড় দেন, এখন দেশ আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে কবে? কাল সকালেই আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। এখন তাড়াতাড়ি বের হন অফিস থেকে। আমাকে এখনই বাসায় যেতে হবে, না হলে তুল কালাম বেঁধে যাবে বলে রাফিকে হাত দিয়ে বাইরে যাওয়ার ইশারা করতে থাকলো। রাফি আর 7 পাশ না ভেবে বাইরে চলে গেল। রুহি অফিস বন্ধ করে এক প্রকার দৌড় দিল। রাফি অফিসে কি ঘটলো তা ভাবতে ভাবতে গাড়িতে উঠে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে এসে রাফির চোখ তো কপালে উঠে গেল। সবাই ছোটাছুটির উপরে আছে। রিসিপশনিস্ট ললনার কাছে কারণ জানতে চাইলে সে সোজা ডাইরেক্টর স্যারের অফিসে চলে যেতে বলল। অবস্থা নাকি সিরিয়াস।
রাফি সমস্যার গুরুত্ব বুঝতে পেরে সোজা স্যারের রুমে উপস্থিত হলো। রাফি, অনেক বড় খারাপ সংবাদ আছে। দেশের বিশাল ক্ষতি হয়ে গেছে। কে বা কারা যেন ন্যাশনাল রিচার্জের সার্ভার ডাউন করে দিয়েছে। আমাদের ন্যাশনাল রিচার্ভার্স থেকে বিপুল পরিমাণে বৈদেশিক রিচার্জ চুরি করে নিয়ে গেছে আর কয়েক ভাগ ভাগ করে পৃথিবীর বিভিন্ন দেশের নামি দামি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আমাদের সার্ভার পুরোটা ডাউন হয়ে গেছে, যেন আমরা তাদের ট্র্যাক করতে পারছি না। রাফি বুঝলো হ্যাকাররা ডিস্ট্রিবিউটেড ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক DDoS দিয়ে সার্ভারটিকে এতবার হিট করেছে যে অতিরিক্ত প্রেশার সহ্য করতে না পেরে সার্ভার ডাউন হয়ে নন অ্যাক্সেসেবল হয়ে গেছে। সার্ভারকে রিঅ্যাক্টিভেট না করা পর্যন্ত কোনো তথ্য বের করা সম্ভব হবে না। তাই রাফি তার পুরাতন টিমকে আবার এক করলো। টিমের দুজনকে সার্ভারের ড্যামেজ অ্যানালাইসিস করতে বলল এবং অন্য দুজনকে এই কাজ করার দায় কেউ স্বীকার করেছে কিনা তা খুঁজতে বলল। ওকে গাইস, ইউ ক্যান ওয়েট ফর ডিউ গেট ব্যাক টু ওয়ার্ক। আধ ঘন্টা পর। সার্ভারে কি অবস্থা এখন? অ্যাক্টিভ করতে কতক্ষণ সময় লাগবে? স্যার, সার্ভারের ম্যাক্সিমাম ড্যামেজ হয়ে গেছে। রিঅ্যাক্টিভ করা কোনোভাবেই হয়তো সম্ভব, কিন্তু কিছু ফিজিক্যাল পার্টস পরিবর্তন করলে 100% অনলাইন করা সম্ভব। কতক্ষণ সময় লাগবে? ফিজিক্যাল পার্ট চেঞ্জ হওয়ার 2 ঘন্টা বা তার থেকে কম সময়ের ভিতর রিঅ্যাক্টিভ করা সম্ভব। সার্ভার লোকেট করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নাও। ডু ইউ ফাস্ট? ইয়েস স্যার, কনসিডার ইজ ডান। এখনো অবধি কোনো হ্যাকার সংগঠনে কি দেওয়া শিকার হয়েছে? স্যার, একদল হ্যাকার তাদের সাইটে একটা মেসেজ আপলোড করেছে যার অর্থ লস রিকভারিড, আর সাথে আমাদের সার্ভার ডাউন হওয়ার ঘটনা ফলো করে দেওয়া, যেখানে আমরা এখনও অফিসিয়ালি কোনো ধরনের প্রেস রিলিজ করিনি। তাহলে তাদেরই ট্র্যাক করো, ব্যাকগ্রাউন্ড চেক করো, যত দ্রুত সম্ভব আমাকে রিপোর্ট জানাও। রাফি দুই টিমকে কাজে লাগিয়ে নিজে চেষ্টা করতে থাকলো সার্ভারটিকে রিঅ্যাক্টিভ করার। প্রায় 1 ঘন্টার চেষ্টার পর রাফি সার্ভারটিকে রিঅ্যাক্টিভ করতে পারলো, কিন্তু বেশিক্ষণ সময়ের জন্য নয়। অল্প সময়ের ভেতরেই সার্ভারটি আবার ডাউন হয়ে যাবে এবং এরপর আর ফিজিক্যাল পার্টস চেঞ্জ না করে আর সার্ভার চালু করা সম্ভব হবে না। রাফি যতটা দ্রুত সম্ভব ডেটা ডাউনলোড শুরু করে দিল, বিশেষ করে অ্যাক্সেস লগ, যেখানে এই সার্ভার অ্যাক্সেস করা সকল IP অ্যাড্রেসের রেকর্ডস থাকে। ডাউনলোড চলতে থাকা অবস্থায় রাফি সার্ভারটির ডায়াগনস্টিক স্ক্যানও করতে থাকলো, যেন কী কী ডাটা ড্যামেজ হয়েছে তার একটা শর্ট লিস্ট পাওয়া যায়। ডাউনলোড প্রায় শেষ, তখনই সিস্টেম একটা আনঅথরাইজড লগ ইন শো করে সার্ভারটিতে। রাফি অ্যানালাইসিস করতে যাবে, তখনই আবার সেই কোডের মেসেজ পায়। এই কয়েকদিন এই কোডের মেসেজগুলো সাথে রাফি খুব পরিচিত হয়ে গেছে, আর 10 জন অ্যানালিস্টের কাছে এগুলো ইরর মেসেজ মনে হবে, কিন্তু রাফি খুব ভালো করে জানে এই ধরনের আজুবা কমিউনিকেশন মাফিয়া গার্ল ছাড়া আর কেউ করে না। ডিকোডিং শুরু করলো রাফি। ডিকোডিং শেষ হতে হতে সার্ভারটা ডাউন হয়ে গেল। ডিকোডের মেসেজটা অনেকটা এরকম: ইউ হ্যাভ টু ওয়াক ইউর ওন পাথ মাফিয়া বয়, আই ক্যান অনলি শো ইউ দ্য ওয়ে মাফিয়া গার্ল দিয়ে অনেকটা নতুন সার্ভার লোকেশন অর্থাৎ IP অ্যাড্রেস পেল রাফি। IP অ্যাড্রেস অর্থাৎ সার্ভারটি অ্যাক্সেস করলো রাফি। সার্ভার টাইপটা রাফির পরিচিত। এই ধরনের সার্ভার নর্মালি ব্যাকআপ সার্ভার নামে পরিচিত। যদি কখনো প্রাইমারি সার্ভার ক্ষতিগ্রস্ত হয় তখন এই সার্ভারগুলো সেকেন্ডারি বা ব্যাকআপ সার্ভার হিসেবে কাজ করে নিরবিচ্ছিন্ন সার্ভিস প্রদান করে। কিন্তু হ্যাকাররা এত দ্রুত প্রাইমারি সার্ভারে DDoS অ্যাটাক চালিয়েছিল যে ব্যাকআপ সার্ভারটি অ্যাক্টিভেট হওয়ার সময়টা পর্যন্ত পায়নি। রাফি ব্যাকআপ সার্ভারটি অ্যানালাইসিস করে দেখে প্রাইমারি সার্ভারের প্রায় সব ডাটাই এই ব্যাকআপ সার্ভারে সংরক্ষিত আছে, শুধু একটা ফাইল অতিরিক্ত। ফাইলটি কোনো লিস্টেই ইনক্লুড নেই। ক্রিয়েশন টাইম ও 10 মিনিট আগে। রাফি ভাবলো হয়তো মাফিয়া গার্ল ওর জন্য কোনো ক্লু রেখে গেছে। ফাইলের ভেতরে কিছু ডকুমেন্টস ও একটা প্রোগ্রামিং পেল রাফি। ডকুমেন্টসগুলো কয়েকজন মানুষের বায়োডাটা সহ তাদের সাইবার কর্মকাণ্ডের হিস্ট্রি। অন্য ফাইলে কিভাবে হ্যাকাররা কাজটি সফল করলো তারা ডিটেলস, এবং সব শেষে একটা প্রোগ্রামিং পেল যার নাম ইউজ দ্য ভাইরাস টু ট্র্যাক ইউর মানি। রাফি বুঝতো মাফিয়া গার্ল একটা ট্র্যাকিং ভাইরাস করে দিয়েছে চুরি হওয়া ইলেকট্রনিক্স মানির সাথে। অর্থাৎ এই ছোট্ট ভাইরাসটি হ্যাকারদের
করা টাকার সাথে এমনভাবে কোডেড করে দেওয়া যাতে ওই মূল কারেন্সি অ্যামাউন্ট কয়টি ভাগে পৃথিবীর কয়টি দেশের কয়টি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বা হচ্ছে, কোথায় কোথায় কারেন্সি খরচ হচ্ছে এবং কয়বার হাত বদল হচ্ছে, সাথে কোনো অ্যাকাউন্ট থেকে কত টাকা কোন দেশীয় কারেন্সিতে উত্তোলন করা হচ্ছে তা সব জানা যাবে। রাফি ভাইরাসটি রান করালো আর সাথে সাথে লিস্টিং হতে থাকলো বিভিন্ন দেশের ব্যাংক ও অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ওনারের নাম, বিভিন্ন ক্যাসিনো এবং হোটেল লিস্ট। রাফি ক্যালকুলেশন করে দেখলো এই ভাইরাসটি প্রতি পয়সার উপর নজর রাখছে এবং রিয়েল টাইম আপডেটেড দিচ্ছে লিস্টে। রাফি ছুটে গেল ডাইরেক্টর স্যারের কাছে। স্যার, মাফিয়া গার্ল? হোয়াট? শি স্টোল দ্য মানি? নো স্যার, সি সেভ ইস্ট অল। ডাইরেক্টর স্যার রাফির সাথে সাথে বের হলেন কন্ট্রোল রুমের উদ্দেশ্যে। রাফি ভাবলো আজ সে প্রমাণ করতে পারবে যে মাফিয়া গালি সাহায্য করেছে এবং করে আসছে এতদিন ধরে। ডাইরেক্টর স্যার রাফির ল্যাপটপ ঝুঁকে পড়লেন এবং ভাইরাসটির কর্মকাণ্ড দেখতে লাগলেন। বাহ রাফি, তুমি নিজের কোড নেম দিয়ে ট্র্যাকিং ভাইরাসও তৈরি করে ফেলেছ। ওয়াহ রাফি, আই এম ট্রুলি প্রাউড অফ ইউ। রাফি ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের নামে ভাইরাস? কই, ভাইরাসের নাম তো রাফি বা মাফিয়া বয় ছিল না। চট করে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখলো ভাইরাসটি রিনেম হয়ে মাফিয়া বয় হয়ে গেছে। কিভাবে? রাফি জোর দিয়ে ভাবলো যে ভাইরাসটার নাম কখনোই মাফিয়া বয় ছিল না, ছিল ইউজ দিস ভাইরাস টু ট্র্যাক ইউর মানি। তাহলে কিভাবে চেঞ্জ হলো? কিছুক্ষণ ভাবার মধ্যে রাফির মোবাইলে একটা টেক্সট আসে। টেক্সট ওপেন করে মেসেজটা দেখে রাফি চোখ ছানা ভরা করে বসে পড়লো চেয়ারের উপর। টেক্সটটি ছিল, আই ফাউন্ড ইউ মাফিয়া বয়, মিস্টার রাফিকুল ইসলাম রাফি, সাইবার ক্রাইম অ্যানালাইসিস্ট অফিসার CCAO, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, মাফিয়া গার্ড। রাফি কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে কি হলো, কিভাবে মাফিয়া গার্ড ধরে বলল রাফিকে। অবশেষে ল্যাপটপের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলেই রাফির কাছে সব ক্লিয়ার হয়ে যায়। ট্র্যাকিং ভাইরাসটি পেয়ে রাফি এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল যে কোনো সেফটি ডায়াগনোসিস রান না করে ভাইরাসটি নিজের ল্যাপটপে চালিয়ে দিয়েছিল। আর এই ভাইরাসটি যে শুধু ট্রানজ্যাকশন ট্র্যাক করে তা নয়, কে কে এই ভাইরাসটি ব্যবহার করছে তার ডিটেইল ইনফরমেশনও ট্রান্সমিট করেছে ক্রিয়েটর মাফিয়া গার্লের কাছে, যে কারণে মাফিয়া গার্ল রাফির অরিজিনাল IP ট্র্যাক করতে পেরেছে আর ল্যাপটপে ঢুকে ভাইরাসটির নাম পর্যন্ত বদলে দিয়েছে। এদিকে রাফির সাফল্য নিয়ে অফিসে হইচই পড়ে গেল যে রাফি অপরাধীদের ট্র্যাক করতে সক্ষম হয়েছে, আর অন্যদিকে রাফি মাফিয়া গার্লের সামনে এক্সপোজ হয়ে বাকরুদ্ধ হয়ে বসে থাকলো। সবাই এসে ঘুরে গিয়ে রাফিকে কংগ্রাচুলেট করছে আর রাফিও মলিন চেহারায় ধন্যবাদ জানাচ্ছে। উৎসাহ কমলে রাফি এসে বসে তার ল্যাপটপের সামনে। নিজের ল্যাপটপটার দিকে তাকিয়ে নিজেরই কেমন যেন লাগলো রাফির। নিজের সামান্য ভুলের জন্য আজ নিজের আইডেন্টিটি কম্প্রোমাইজ হয়ে গেল মাফিয়া গার্লের কাছে। অনেকটা ভূত নিজেই ওঝাকে ঝেড়ে দিল টাইপ। রাফি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আর দেখছে ভাইরাসটি কতটা আপন মনে চোরগুলোর পকেটে সিল মেরে লিস্টিং করতেছে। কিন্তু কিছুক্ষণ পর রাফির চোখ আটকাতে লাগলো কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট। সব টাকাগুলো বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্ট ঘুরে হাতে গোনা কয়েকটি অ্যাকাউন্টে জমা হচ্ছে। এমন সময় সরাসরি রাফি পার্সোনাল মেল আইডিতে একটা মেল আসলো। কোনো মেল আইডি নেই সেন্ডারে। মেল ওপেন করে রাফির কপালের শেষ ভাঁজটাও পড়ে গেল। দেশের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় এবং ন্যাশনাল রিজার্ভ সিস্টেমের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের চুরি রিলেটেড কনভারসেশন রেকর্ডিংস, কিছু ইলিগাল ডকুমেন্টস কারচুপি করে লিগাল করার প্রুফ, হ্যাকার ভাড়া করা বিদেশি মদতদাতাদের লিস্ট ও তাদের সাথে এইসব উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগাযোগ সহ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যার মালিক পরোক্ষভাবে ওইসব উচ্চপদস্থ কর্মকর্তাদেরও তাদের মদতদাতাদের মেল বডি পড়া শুরু করলো রাফি। তাতে লেখা দেশের রক্ষকই ভক্ষক, সকল প্রমাণ তোমার হাতে তুলে দিলাম, তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব তোমার। আর হ্যাঁ, আমার অস্তিত্ব প্রমাণ করতে যেও না, আমার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে, তোমার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে মাফিয়া গার্ল। রাফি ডাটাগুলো এক এক করে চেক করতে থাকে। হঠাৎ মেইল বোর্ডের দিকে চোখ যায় রাফি। মাফিয়া গার্লের নিজের লেখা মেইল যেন সে নিজেই আবার ব্যাক স্পেস দিয়ে মুছে দিল। ভয় পেল রাফি, তাহলে কি মাফিয়া গার্ল আমার মেইলে বসেছিল এতক্ষণ? এক হ্যাসকাটানে ল্যাপটপ থেকে ল্যান্ড কানেকশন খুলে নিল রাফি। না, সারা জীবন মাফিয়ার মতো সাইবার দুনিয়ায় রাজ করা মাফিয়া বয় আজ মুরগির মতো অফলাইন হয়ে বসে পড়ে মাফিয়া গার্ডের জন্য। কী করবে না করবে কিছুই ভেবে পায় না রাফি। জীবনে এর আগে কখনো এমন সিচুয়েশন তৈরি হয়নি। আজ তাড়াহুড়ো এবং মাত্রাতিরিক্ত টেনশনে এমন একটা ভুল করে বসলো যার পরিণাম ভাবতে পারছে না রাফি।
কিছুক্ষণের নীরবতা ভেঙে বিপ বিপ করে একটা আওয়াজ রাফিকে চিন্তার জগৎ থেকে বাস্তবতায় ফিরিয়ে আনলো। ল্যাপটপ থেকে এই অদ্ভুত আওয়াজটা আসছে। রাফি ল্যাপটপের কাছে গিয়ে কারণটা বোঝার চেষ্টা করলো। ভাইরাস প্রোগ্রামটি অফলাইন হওয়ার কারণে আর ট্র্যাকিং করতে পারছে না, তাই 15 সেকেন্ডের একটি কানেক্টিভিটি অ্যালার্ট দিচ্ছে। অর্থাৎ 15 সেকেন্ডের ভেতর যদি ভাইরাসটি অনলাইন হতে না পারে তাহলে হয়তো আর ট্রেস করা যাবে না টাকাগুলোকে। রাফির আইডেন্টিটি তো কম্প্রোমাইজ হয়েই গেছে, আর এখন যদি অনলাইনে কানেক্ট না করা হয় তাহলে দেশের এক বিশাল ক্ষতি হয়ে যাবে। সব কিছু ভেবে রাফি আবার লেন কানেকশন দিয়ে দিল ল্যাপটপে। কয়েক সেকেন্ড লোডিং শো করে আবারও ট্র্যাকিং শুরু করলো ভাইরাসটি। রাফি তার ল্যাপটপের অন্যান্য সব কিছু মুছে দিল, যদিও এর কোনো প্রয়োজন আদৌ আছে কিনা জানে না সে। মাফিয়া গার্ল চাইলে তো সব কপি করে নিয়ে নিতে পারে, তবে রাফির সমস্যা হবে না। রাফি তার প্রতিটা ফাইলের ব্যাকআপ রাখে ল্যাপটপে। কোনো কিছু না রাখলেও রাফির কিছু হারাবে না, আর এমন কিছুই নেই যা খুব বড় বিপদে ফেলবে রাফিকে। যতই হোক ল্যাপটপ তো পোর্টেবল হওয়ার খুব সহজেই চুরি হয়ে যেতে পারে। রাফি এই কনফিডেন্সিয়াল কোনো কিছুই ল্যাপটপে রাখতো না। যাওয়ার মধ্যে গেল রাফির আইডেন্টিটি। রাত 10টা বাজতে চলল। ভাইরাসটিকে অফলাইন করা যাবে না, তাই রাফি ল্যাপটপকে নিয়ে বসে থাকলো হেডকোয়ার্টারে। এমন সময় রাফির ফোনে একটা মেসেজ এলো। আননোন সোর্স থেকে এসেছে মেসেজটি, যার বডিতে ছিল, রাতে না খেয়ে থাকলে অসুখ করবে, নিচে ডিনার অপেক্ষা করছে, ডিনার করে নিন। মেসেজটি দেখে রাফির খটকা লাগলো। অফিসের কোথাও ডাইনিং ফ্যাসিলিটি নেই, তাহলে ডিনার আসবে কোথা থেকে? ডেস্ক ছেড়ে নিচে রিসিপশনে গিয়ে দাঁড়ালো রাফি। একজন ডেলিভারি বয় এগিয়ে এলো। মিস্টার রাফি। জি বলুন। স্যার আপনার অর্ডার, কাচ্চি বিরিয়ানি আর বোরহানি। কিন্তু রাফি তো কোনো অর্ডার করেনি। কে করলো অর্ডার? যাই হোক, পকেট থেকে টাকা বের করতে যাবে তখন ডেলিভারি বয় বলল পেমেন্ট হয়ে গেছে, শুধু সাইন করে দিলেই হবে। রাফি বলার ভাষা হারিয়ে ফেলছে। রাফির কাছে ব্যাপারটা মুরগি জবাই দিয়ে পানি খাওয়ানোর মতোই লাগছিল। বেচারা ডেলিভারি বয়কে আটকে রেখে আর কি হবে। কলমের একটা খোঁচা দিয়ে বিদায় দিল ছেলেটাকে। আবারও মেসেজ এলো, তোমার প্রিয় রেস্টুরেন্টে কাচ্ছি, খেয়ে নাও, শরীর যেন খারাপ না হয়। রাফির কি রাগ করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বোঝার ক্ষমতা নাই হয়ে গেল। পাগলের মতো মাথা চুলকাতে চুলকাতে নিজের ডেস্কে গিয়ে বসলো। আসলেই অনেক খিদে লেগেছিল রাফির। অতিরিক্ত টেনশন রাফির অনুভূতিকে হোতা করে দিয়েছে। ল্যাপটপের দিকে তাকিয়ে দেখলো ভাইরাস মশাই ঠিকঠাক কাজ করছে কিনা। তারপর খিদার তাড়নে গোগ্রাসে টেনে নিতে থাকলো ফুল প্লেট কাচ্চি প্যাকেটটা। খেতে খেতে রাফির নজর গেল ল্যাপটপের স্ক্রিনের দিকে। স্ক্রিনে বড় বড় করে লেখা এলো, বড়টা কিউট লাগে তোমাকে খাওয়ার সময়, হালুমের মতো হাঁপুস হুপুস করে। খাবার গিলতে গিলতে বিষম খেলো রাফি। কি হলো বিষয়টা? খাওয়ার সময় আমাকে কেমন লাগে সেটা মাফিয়া গাল কীভাবে জানলো? ভাবতে ভাবতে চোখ চলে যায় ল্যাপটপের ওয়েব ক্যামের দিকে। হায় হায় বলে 2বার কপাল চাপড়ালো রাফি। গুলির গতিতে ল্যাপটপের লিড নামিয়ে দিল রাফি। নর্মালি রাফির ওয়েবক্যাম বাইরে থেকে ঢাকা থাকে, কিন্তু ইদানিং অফিসের কাজের জন্য অনেক বেশি ব্যবহার করতে হয়েছে ওয়েবক্যামটি, তাই রিসেন্টলি বাহিরের পর্দাটি সরানোই ছিল। আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল রাফি তাই ভেবে পাচ্ছে না। বিকাল থেকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে রাফির সাথে। না, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। মাফিয়া গার্ড রাফির প্রতিটা ভুলের সুযোগ নিচ্ছে। রাফি বুঝতে পারলেও যে সে যত কম ভুল করবে তত কম মাফিয়া গার্ড তার সুযোগ নিতে পারবে। একদিনের জন্য অনেক বেশি ভুল জমিয়ে ফেলেছে রাফি। আর না, তাই ল্যাপটপটি যে অবস্থায় ছিল সেভাবেই রেখে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিল রাফি। পরদিন সকালে রাফি যথারীতি অফিসে ঢুকলো। ডেস্কে গিয়ে ওয়েবক্যাম এক হাত দিয়ে ঢেকে রেখে ল্যাপটপের লিড তুলল রাফি। হ্যাঁ, এখনও ট্র্যাক করছে ভাইরাসটি। ওয়েবক্যামের ওপর একটা কালো কস্টেপ লাগিয়ে দিয়ে কাজ করতে বসলো রাফি। এদিকে গতকাল মাফিয়া কার যেসব ডকুমেন্টস পাঠিয়েছিল সেগুলো এক জায়গায় করা শুরু করলো রাফি। হ্যাকারদের আইডেন্টিটি থেকে শুরু করে যারা যারা এই চুরির সাথে সংযুক্ত বলে মাফিয়া গার তাদের ডকুমেন্টস তুলে ধরেছে, তারা সব তথ্য এক জায়গায় করে বিশ্লেষণ শুরু করলো। ভাইরাসটি যেসব ব্যাংক অ্যাকাউন্ট ট্র্যাক করেছে তারও একটা তালিকা বের করে জড়িতদের সম্পৃক্ততা নিয়ে নিশ্চিত হলো রাফি। সকল তথ্য উপাত্ত নিয়ে রাফি চলে গেল ডাইরেক্টর স্যারের রুমে। উকি দিয়ে ভেতরে আসার অনুমতি চাইল রাফি। স্যার আসতে পারি? এসেছো রাফি, এসো ভিতরে এসো। মনে মনে তোমাকেই খুঁজছিলাম। তুমি না এলে হয়তো 5 মিনিটের মধ্যে তোমাকে ডেকে পাঠাতাম। তারপর বলো, কেসের কি প্রোগ্রেস? কেসটা কিছুটা জটিল হয়ে গেছে স্যার। কেন, কোনো সমস্যা? সরাসরি বলতে পারো আমাকে।
রাফি তার হাতে থাকা কেসের ড্রাফট ফাইলটি স্যারের সামনে এগিয়ে দিল। রিজার্ভ চুরির কেসে একটা ড্রাফটস ইনভেস্টিগেশনে একটু চেক করে দিন স্যার। ডাইরেক্টর কেসের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চোখ ও কপালের অপূর্ব কুচকাওয়াজ প্রদর্শন করছিলেন। রাফি, তুমি কি শিওর? কারণ যাদের উপর তুমি দোষারোপ করছো তাদের চেয়ারগুলো সরকার ব্যবস্থার অনেক উঁচুতে। অকাট্য প্রমাণ ছাড়া এদেরকে সহজ সম্ভব না। রাফি তখন স্যারের দিকে একটি পেন ড্রাইভ এগিয়ে দেয়, যাতে টেলিফোন কনভারসেশন ও জালিয়াতি রিলেটেড কিছু অডিও প্রমাণ রয়েছে। ডাইরেক্টর সেগুলো শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। স্যার, আপনার মতো দেশপ্রেমিক যতদিন এই দেশে আছে ততদিন পর্যন্ত এই দেশের সুশাসন বজায় থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তোমার মাফিয়া বয় ভাইরাসের কি আপডেট? ট্র্যাক করছে এখনো? রাফির হুট করে মাফিয়া গালের কথা মনে পড়ে গেল। একটা পুঁটিমাছ ভাইরাস দিয়ে কি কাজটাই না করে দেখালো সে। জি স্যার, ট্র্যাকিং চলছে এখনও। আমাদের যত দ্রুত সম্ভব এই দেশগুলোর সাথে যোগাযোগ করতে হবে, কারণ টাকাগুলো এই দেশগুলোতেই ঘুরপাক খাচ্ছে।